শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8টা 20 মিনিটে থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। I'm really sorry for my mistake, but আমি তোমার কাছে না বলা একলা বাসার বাইরে বেরিয়েছি, সেই জন্য আমি দুঃখিত। হইছি Come. I ask you a প্রশ্ন. Who is she? I also asked you, who is she? She is Asha. I know that. Asha is a good girl for your life, so I like Asha. Okay? Okay. রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9টা 40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দুদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। সরি আসিফ, সরি ফর মাই লেট। আমি তোমার মডেল একেবারে সাথে করে নিয়ে এসেছি। হ্যালো আসিফ, কেমন আছো তুমি? জি মানে আমি ঠিক আপনাকে। আরে তুমি আপনি করছো কেন? কাল রাতেই তো তোমার সাথে আমার কথা হলো। আমি তো এক্সাইটমেন্টের কারণে ঘুমোতেই পারছিলাম না। তোমার সাথে কাজ করব ভেবে আমার কি যে ভালো লাগছিল। আমি তো পিটারকে সেগুলোই বলতে আসছিলাম, তাই না পিটার? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। দর্শকদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম জনপ্রিয় নাট্য নির্মাতা, কিন্তু একই সাথে কিন্তু আপনার আরো অনেকগুলো পরিচয় আছে। তাদের মধ্যে একটি পরিচয় হচ্ছে আপনি একজন ভালো মিউজিশিয়ান। মেঘদলের সাথে ছিলেন এবং মেঘদলের ফাউন্ডার মেম্বার। তো কি কাজ করছেন এখন সঙ্গীত নিয়ে? প্রথম কথা হচ্ছে আমি নাটক সঙ্গীত কোনোটাতেই জনপ্রিয় না। আমি জনপ্রিয় হওয়ার প্রত্যাশা নিয়েও কাজ করি না, এটা একটা কথা। আর আরেক হচ্ছে মেঘদলের আমি ফাউন্ডার মেম্বার। আমরা 3 বন্ধু মিলে মেঘদল করেছিলাম এবং এখন আমি মেঘদলের সঙ্গে নেই। মানে মেঘদল ছাড়ার পর আমি আসলে অনুভব করি যে মানে সঙ্গীত কেবলমাত্র আবেগের জিনিস নয়, আসলে সঙ্গীত অনেক বেশি সংগঠিত হবার জিনিস, নিজেকে তৈরি করার ব্যাপার থাকে এখানে। তো তারপরে আমি একটা লম্বা সময় নিয়েছি নিজেকে তৈরি করার জন্য, মানে লম্বা সময় নিয়েছি, মানে 8-9 বছরের মতো একটা সময় নিয়েছি এই সময়। আর সঙ্গীত যেহেতু খুব সহজাত একটা ব্যাপার, আমি গান লিখি, সুর করি, সেটা তৈরি হতো আর থামাতে পারিনি। হ্যাঁ, তো অনেক গান তৈরি হচ্ছে, সেসব গান পরে সবগুলোই আমার লেখা, আমার সুর করা।
গানগুলোতে আমি বাজিয়েছি। আচ্ছা, তার মানে একক অ্যালবামের কাজ চলছে এখন? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেছে এখন। আচ্ছা। এটা মানে গান অ্যালবামটা এখন হচ্ছে মিক্স মাস্টারের কাজ চলছে, এবং এই অ্যালবামের রেকর্ডিং থেকে শুরু করে সব কাজই আমিই করেছি, মানে একারই করা। আচ্ছা, যেহেতু অনেক দিন প্ল্যানিং করে এই অ্যালবামটা তৈরি করা হয়েছে, তো এখন পর্যন্ত কতদূর কাজ হয়েছে বা কি ধরনের গান আছে সেটা সম্পর্কে যদি একটু শুনি। গান হচ্ছে আমার জীবনবোধ, আমার সমকালীন ভাবনা, আমার ক্ষরণ, আমার আত্ম উপলব্ধি, এসব নিয়েই গান। আমার অ্যালবামের নাম হচ্ছে হিমায়িত নির্বেদ। বাহ। তো এই অ্যালবামের সঙ্গে আর একটা প্রকাশনা যাবে আমার লেখা, আমার বিভিন্ন সময়ের ভাবনা। ওইটার টাইটেল হচ্ছে হ্যালুসিনেশন পর্ব। আমার জীবনযাপন মনে হয় এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে আছি আমি আর কি, মানে আমি কখনো রিয়েল ওয়ার্ল্ডে থাকি না। তো আমার গানও রিয়েল ওয়ার্ল্ডের গান না সেই অর্থে, আমার কোনো শিল্পকর্মই সেই অর্থে চর্মচক্ষে যে পৃথিবীকে দেখা যায় সেই পৃথিবীটা আসলে নেই। কবে নাগাদ আমরা এই অ্যালবামটা পাবো? কোনো উপলক্ষ নেই অ্যালবাম প্রকাশ করবার, তবে মনে হচ্ছে এবার ঈদের আগে বা পরে এরকম একটা সময় অ্যালবামটা রিলিজ করতে পারবো। যেহেতু পুরো কাজটাই আপনি করেছেন, গান লেখা, সুর করা, আপনার নিজেরই কম্পোজিশন সব কিছু মিলে যখন নিজেই কাজ করেছেন, তখন কি মনে হয়েছে যে কতটুকু সন্তুষ্টি আপনার মধ্যে এসেছে কাজটি করার পর? আমি খুব একটা সন্তুষ্ট হতে পারবার মতো মানুষ নই, মানে আমি আমার কোনো কাজেই সন্তুষ্ট নয়, সেই অসন্তুষ্ট থাকে। কিন্তু এভাবে কাজ করবার একটা সুবিধা হচ্ছে, এই কাজগুলো খুব ভালো হলো না মন্দ হলো, তার চেয়ে জরুরি হচ্ছে একটা দার্শনিক বোধ নিয়ে তার জীবনযাপন করে, তার জন্য সবকিছুতে নিজের টাচ থাকা আমার মনে হয় ইম্পর্টেন্ট। ওটা থাকলে জিনিসটা একটা কমপ্লিট একটা প্যাকেজ, হ্যাঁ একটা বক্তব্য হয় কমপ্লিট। এই কারণেই নিজের করা সবকিছু। বাহ, চমৎকার ভাবনা। যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, আমি নাটক প্রসঙ্গে যাব, কিন্তু সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা গান শুনতে চাইবো আপনার কাছে। এই মুহূর্তে এই যন্ত্র ছাড়া নিজের গান না গেয়ে আমি 2 লাইন রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেথে নিও হাত, ফেলো না আমারে ছড়ায়, চরণ ধরিতে। জীবনবোধের কথা হচ্ছিল এবং গানটা এই সময় এত বেশি প্রাসঙ্গিক হলো, অনেক সুন্দর। তো এবার নাটক সম্পর্কে জানতে চাইবো, যে সামনে তো ঈদ, আর বেশি দেরি নাই, ঈদের নাটকের কাজ নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কেমন চলছে সেখানে ব্যস্ততা? হ্যাঁ ভালো, এবার আমি বেশ কয়েকটা কাজ করছি, এনটিভির জন্য একটা করছি। আচ্ছা আচ্ছা, এই কাজগুলোই চলছে এখন আর কি। এনটিভির জন্য যে কাজ করছেন সেই কাজটা সম্পর্কে শুনবো। এটা একটা টেলিছবি, এটার নাম নোটস। আচ্ছা, তো সব অভিনয় শিল্পী একজন আসলে চূড়ান্ত না হওয়ার কারণে মানে পুরোটা এখন আর বলতে পারছি না, কিন্তু এটা সম্পর্কের জটিলতা আর সঙ্গীত এই দুটো নিয়ে আসলে এটার গল্প।
আচ্ছা, গল্পটা কি আপনার লেখা? আমার লেখা। আচ্ছা, তাহলে গল্পটা সম্পর্কে আরেকটু আমি জানতে চাইবো যে কি ধরনের গল্পটা নিয়ে আসলে তৈরি হয়েছে টেলিফিল্মটি? গল্পটা শুরু হয় হচ্ছে তনয়া বিতস্তা নামের একটা মেয়ের মিউজিক্যাল স্টুডিও থেকে। এটার পিছনে আমার একটা ইন্টেনশন ছিল যে মিউজিক আসলে এত বড় একটা ব্যাপার, এত বিশাল একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশে আমি হাতে কলমে করা কোনো মহিলা মিউজিক কম্পোজার দেখি না। মানে যে নিজে কম্পোজ করে, বাজায়, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে, এরকম আসলে নেই উল্লেখযোগ্য। তো কোনোভাবে আমার কাজটা দেখে যদি কেউ উৎসাহিত হয়, এজন্য এটা কেন্দ্রীয় চরিত্র যে করছে ও আসলে একজন ফিমেল মিউজিক কম্পোজার। তো ওর লাইফটা হচ্ছে মিউজিক কেন্দ্রিক, হ্যাঁ, এবং যে কারণে ও এমনকি প্রেমের সম্পর্কেও থিতু হতে পারে না, কারণ ও জানে যে একেবারেই টিপিক্যাল গৃহস্থ জীবন একটা সঙ্গীত শিল্পীর জীবনযাপনকে ব্যাহত করে। তো এই নিয়ে ওর সম্পর্কে কিছু জটিলতা তৈরি হয়, সেটা নিয়েই গল্প। এমন চমৎকার একটি গল্প দেখার জন্য আমাদেরকে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু এনটিভিতে এটা প্রচারিত হবে। তো এবার আসি যে চলচ্চিত্রের কি অবস্থা? অনেকদিন আগে থেকে তো পরিকল্পনা করছেন, কত দূর এগোলো? খুব অবিশ্বাস্য হলেও সত্যি, চলচ্চিত্র বানাবো বলে আমি মাঠে নেমেছি 2009 সাল থেকে। এই পুরো সময়টা ধরে আমি অসংখ্য চিত্রনাট্য লিখেছি। তার মধ্যে একদম পরিপূর্ণ চিত্রনাট্য এবং কয়েকবার করে সংশোধন করে লেখা চিত্রনাট্যর সংখ্যা হচ্ছে 5টা চলচ্চিত্র পরপর লেখার কারণ হচ্ছে আমি জানতে চেয়েছি আমি কোথায় থামতে পারি বা কোথা থেকে শুরু করতে পারি। তো জেনেছি, যখন আমি বুঝেছি যে হ্যাঁ আমি নিজেকে এক ধরনের পরীক্ষার মধ্যে নিয়ে এসেছি এবং নিজেকে নিজে পাস মার্ক দিতে পারছি, তখন আমি আসলে পুরোপুরি প্রস্তুত এখন ছবি বানানোর জন্য। কিন্তু ছবি বানানোর একটা মুশকিল হচ্ছে যে বাংলাদেশে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বিশেষ করে অর্থলগ্নি করেন, ওনাদের একটা আমার বলতে দ্বিধা নেই, আমার কাজ এরপর আরও বেশি জটিল হবে আমি জানি, কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত হবেন। সেটা হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপারে এক ধরনের অনীহা আছে লগ্নিকারীদের। শিক্ষিত মানুষের চলচ্চিত্রে খুব বেশি আগ্রহী হতে দেখা যায় না। তাদের বদ্ধমূল ধারণা হচ্ছে যে শিক্ষিত মানুষের ছবি কেউ দেখে না। এটা কিন্তু একটা ভুল ধারণা, এটা অনেক বড় ভুল ধারণা। কারণ এই যে বলা যায় প্রান্তিক জনগোষ্ঠীর মন শিক্ষিত মানুষ বোঝে না, এটা খুব ভুল কথা। প্রান্তিক জনগোষ্ঠীর মন হয় কি, নানাভাবেই সে কোনো সিদ্ধান্তে আসতে পারে না তার বিনোদনের মাধ্যম নিয়ে। তো শিক্ষিত সমাজ যারা, আমরা তো সুবিধাপুষ্ট, আসলে আমরা শিক্ষার সুযোগ পেয়েছি, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে তার রুচিবোধকে তৈরি করবার ব্যাপারে কাজ করা। এখন সেই কাজটি দীর্ঘদিন ধরে নাটকে, সঙ্গীতে, লেখালেখিতে চেষ্টা করে আসছি, সেটাই চলচ্চিত্রে নিশ্চয়ই করতে চাই, এজন্যই দেরি হচ্ছে, তা করবো আর কি। এই যে কাজ করা যে শুরু বা এই যে সৃষ্টিশীলতার যে বিচরণ, সেটা শুরু হয়েছিল সেই চারুকলা থেকে পেইন্টিংয়ে পড়াশোনা করে এত ইমাজিনেশনের একটা জগৎ তৈরি করে তারপরে এই জগতে আসা, মিডিয়া জগতে আসা। তো কিভাবে যাত্রাটা শুরু হয়েছিল? যাত্রা শুরু আমার আদৌ চারুকলা থেকে নয়। আমার ছবি আঁকা শুরু হচ্ছে আমি যখন স্কুলে ভর্তি হইনি তখন, মানে আমার যখন বোধোদয় হয়নি। এবং আমার পরিবার কখনোই এরকম না যে ছেলেকে এখন ছবি আঁকা শেখাও, ছেলেকে এখন গান শেখাও, এরকম হাতে ধরে কিছু শেখায়নি। আমি খুব আগ্রহী ছিলাম ছবি আঁকার ব্যাপারে। আমার গোটা জীবনকে যদি আমি একটা ইসের মধ্যে আনি, ফ্রেমের মধ্যে আনি, আমি শুধুমাত্র আমার পুরো জীবনযাপনটাই আমি সৃজনশীল বিষয়ে আগ্রহী ছিলাম, আর কোনো কিছুতে আমি কখনো আগ্রহী ছিলাম না। যে কারণে আমি খেলার মাঠে যেতাম বটে, আমি খেলার চেষ্টা করতাম, কিন্তু ক্রিকেট বল সামনে যতক্ষণ এগোতো আর আমার হার্টবিট বাড়তো, আমি বুঝতাম যে এটা আমি পারবো না। হ্যাঁ, আমি খুবই আগ্রহী ছিলাম শিল্পচর্চায়। তারপরে চারুকলায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে রফিকুন্নবী স্যারের একটা কথা আমার খুব মনে আছে, যে পেইন্টিংয়ের ক্লাস করছিলাম, ফিগার পেইন্টিং ছিল, তো করছে আমি হচ্ছে আমার খুব যত্ন দিয়ে খুব ডিটেইল করছি কাজটা। তো নবী স্যার পিছনে অনেকক্ষণ দাঁড়ানো, তা স্যার হঠাৎ এসে বললেন যে এত দেখো না, এত দেখো না, এত দেখলে ছবিতে প্রাণ থাকে না। তা আমি খুব হতাশ যে এত ডিটেইল কাজ, আমি নিজে মুগ্ধ যে এত সুন্দর লাইট ধরলাম, এত কিছু ড্রয়িং, স্যার এরকম একটা। তারপর স্যার আমার হাত থেকে ব্রাশটা নিয়ে শুধু ব্ল্যাক কালার নিয়ে আমার ছবি অর্ধেকই, মানে আমার এত খারাপ লাগলো যে স্যার এটা পারলেন যে আমার এটা
পরে স্যার বলে একটু পিছনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে স্যার বলে এইবার দেখো। আমি ওই দিন বুঝলাম যে রফিকুন নবী কত বড় মাপের শিল্পী হতে পারেন এবং আমরা কত সৌভাগ্যবান সত্যি যে রফিকুন নবী, শিশির ভট্টাচার্যের মতো শিক্ষকদের কাছে আমরা সাহচর্য পেয়েছি। হ্যাঁ, এটা একটা মানে বিশাল ব্যাপার। ওই কালো রং দিয়ে যে আমার অর্ধেক ছবি ঢেকে দিলেন, তখন ওটা প্রাণ পেল আসলে। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে সবই দেখিয়ে ফেললে দেখার আর কোনো মজা থাকে না। সেটাই, ওই ব্যাপারটা আমাকে অনেক হেল্প করে, এখনো হেল্প করে। কিছু না দেখার জায়গাটাও তৈরি করে দিতে হয়। হ্যাঁ, মানে আমি দেখলাম কিন্তু আমি একটু চোখ বন্ধ করে থাকলাম, তাহলে যে জিনিসটা আমি বিশেষভাবে দেখাতে চাই সেটা দেখানোর সুবিধা হয়। তো অনেক ভালো লাগলো কথা বলে, যেহেতু সময় একেবারেই শেষ। আপনার সমস্ত স্বপ্ন প্রাণ পাক এই প্রত্যাশা থাকলো। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।